প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন আপনি বাজারের থলেটা হাতে নেন কিংবা মাস শেষে সঞ্চয়ের হিসাব মেলাতে বসেন, তখন কি আপনার মনে হয় কেন বছর চারেক আগে সেই চেনা জীবনটা হঠাৎ এতটা কঠিন হয়ে গেল? ডাল, চাল, তেল থেকে শুরু করে বাচ্চার স্কুলের ফি কিংবা জীবনের রক্ষা কবচ, ওষুধ সবকিছুর দাম কেন আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে? আমরা সারাদিন গাধার মতো খাটছি, ঘাম ছড়াচ্ছি, আয়ও হয়তো কিছুটা বাড়ছে, কিন্তু দিন শেষে পকেটে কিছুই থাকছে না। আমরা ভাবি দোষ বুঝি স্থানীয় বাজারের সিন্ডিকেটের, কিন্তু সত্যটা এর চেয়েও অনেক বেশি নির্মম। আমাদের অজান্তেই হাজার হাজার মাইল দূরের এক সবুজ কাগজের নোট, মার্কিন ডলার নিয়ন্ত্রণ করছে আমাদের রান্নাঘরের চুলো থেকে শুরু করে বেঁচে থাকার স্বপ্নগুলোকে। কিন্তু কিভাবে সামান্য এক কাগজের নোট পুরো বিশ্বকে, আর বিশেষ করে আমাদের মতো দেশকে এক অদৃশ্য সুতোয় বন্দি করে ফেলল? গল্পটা আজকের নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1944 সালে বিশ্বের বড় বড় দেশগুলো এক টেবিলে বসে সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মাধ্যম হবে আমেরিকান ডলার, কারণ তখন বিশ্বের সবচেয়ে বেশি সোনা ছিল আমেরিকার পেটে। কিন্তু 1971 সালে আমেরিকা সেই প্রতিশ্রুতিও ভেঙে ফেলে। তারা সোনা দেয়া বন্ধ করে দিল, অথচ ডলারের রাজত্ব ঠিকই বজায় রাখল। একটু ভেবে দেখুন, বাংলাদেশ যখন ভারতের কাছ থেকে পেঁয়াজ কিনে কিংবা চীন থেকে কোনো যন্ত্রাংশ আমদানি করে, তখন কিন্তু আমরা টাকা বা ইউয়ান দিয়ে সহজে ব্যবসা করতে পারি না। আমাদের পে করতে হয় আমেরিকান ডলারে। আমেরিকায় বসে তাদের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ যখন সুদের হার বাড়ায় বা কমায়, তার একটা মৃদু কম্পন ঘটে ওয়াশিংটনে। কিন্তু সে কম্পনের সুনামি এসে আসছে পড়ে ঢাকার কাউরান বাজারে, চাটগাঁয় বন্দরে, আর আপনার আমার পকেটে। আমেরিকা নিজের ইচ্ছে মতো ডলার ছাপায়, আর তার মাসুল গুনতে হয় আমাদের মতো উন্নয়নশীল দেশের কোটি কোটি সাধারণ মানুষকে। এবার আসুন আমাদের নিজেদের ঘরে। আমরা প্রায়ই খবরে শুনি রিজার্ভ কমে গেছে, ডলার সংকট, কিন্তু এই শব্দগুলো কেবল পত্রিকার পাতা বা সংবাদের হেডলাইন নয়। এর পেছনে লুকিয়ে আছে এক একটি পরিবারের হাহাকার। বাংলাদেশের অর্থনীতির মূল দুটো ফুসফুস হলো আমাদের পোশাক শ্রমিকের গায়ের ঘাম এবং প্রবাসীদের রক্তের বিনিময়ে পাঠানো রেমিটেন্স। এই দুটো জায়গা থেকেই আমাদের দেশে ডলার আসে, আর এই ডলার দিয়ে আমরা বিশ্ব বাজারে থেকে কিনি আমাদের জ্বালানি তেল, গ্যাস, সার আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তাহলে সংকটটা হলো কোথায়? সংকটটা তৈরি হলো তখন যখন আমাদের কষ্টার্জিত ডলারের একটা বিশাল অংশ হুন্ডি আর বেআইনি উপায়ে বিদেশে পাচার হয়ে গেল। যখন আমদানির নামে অতিরিক্ত দাম দেখিয়ে দেশের ব্যাংকের ডলার বাইরে চালান করে দেওয়া হলো। অন্যদিকে বিশ্ব বাজারে সবকিছুর দাম বাড়লো, ফলে আমাদের কিনতে হলো চড়া দামে। রেমিটেন্সের যে ডলার দেশে আসার কথা ছিল, তা ব্যাংকিং চ্যানেলে না এসে আটকা পড়ল হুন্ডির জালে। ফলে যা হওয়ার তাই হলো, দেশের রিজার্ভের ঝুড়ি খালি হতে শুরু করলো, আর সেই ফাঁকা ঝুড়ি ঢাকতেই টাকার মান অবমূল্যায়ন করা হলো। $1 যেখানে ছিল 80 থেকে 85 টাকা, তা লাফিয়ে 100 ছাড়িয়ে 120 টাকার উপরে গিয়ে ঠেকল। টাকার মান কমে যাওয়ার সোজা অর্থ কি জানেন? আপনি কাল যে 100 টাকা নিয়ে যা কিনতেন, আজ তা কিনতে আপনার 120 টাকা লাগছে, কিন্তু আপনার বেতন তো বাড়েনি। যে মধ্যবিত্ত পরিবারটি আগে মাসে অন্তত একদিন সন্তানকে নিয়ে একটু ভালো খাবারের স্বপ্ন দেখত, সে আজ কাটছাট করছে বাচ্চার দুধের বাজেটে। যে বাবা রিটায়ারমেন্টের টাকায় শান্তিতে বৃদ্ধ বয়সটা কাটাতে চেয়েছিলেন, তিনি আজ ফার্মেসির দোকানে দাঁড়িয়ে হিসাব করছেন কোন ওষুধটা না খেলে অন্তত আজকের দিনটা বেঁচে থাকা যাবে। ডলারের এই খেলা কেবল একটা অর্থনৈতিক পরিসংখ্যান নয়, এটি হাজারো তরুণ উদ্যোক্তার স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। এটি ছোট ছোট কারখানা বন্ধ হয়ে হাজারো মানুষের চাকরি হারানোর হাহাকার। আমরা অন্যায় না করেও এক অজানা ভুলের শাস্তি পেয়ে যাচ্ছি প্রতিদিন। কিন্তু এই পরাধীনতার শেষ কোথায়? আমরা কি আজীবন এই ডলারের গোলাম হয়েই থাকব? উত্তর হলো না। বিশ্ব আজ বদলাচ্ছে। চীন, ভারত, ব্রাজিল সহ বিশ্বের অনেক দেশ এখন ডলারকে পাশ কাটিয়ে নিজেদের মুদ্রায় ব্যবসা করার চেষ্টা করছে।
বাংলাদেশকেও সেই কূটনৈতিক ও অর্থনৈতিক বুদ্ধিমত্তা দেখাতে হবে। আমাদের রপ্তানি খাতকে শুধু পোশাকে আটকে না রেখে আরও বিস্তৃত করতে হবে। হুন্ডি আর অর্থ পাচারের মতো ক্যান্সারকে উপড়ে ফেলতে হবে। ডলার হয়তো বিশ্বকে শাসন করছে, কিন্তু আমাদের দেশের মানুষের পেটে ক্ষুধা কিংবা বেঁচে থাকার সংগ্রাম কোনো কাগজের নোটের দাস হতে পারে না। রিজার্ভ কেবল সংখ্যা নয়, এটি 16 কোটি মানুষের নিরাপত্তার দেয়াল। সেই দেয়ালকে শক্ত করতে হলে দরকার কঠোর সিদ্ধান্ত, সঠিক নীতি আর নিখাদ দেশপ্রেম।